আসল স্বাদ শুধু MDHT+ থেকেই আসবে। মাথায় দেখো লবঙ্গ এলাচ দিয়ে ভরপুর MDHT+ মশলা। MDH নমস্কার, আমি ময়ূক রঞ্জন ঘোষ। আপনাদের অনেকের হয়তো মনে হতে পারে যে মমতা বন্দ্যোপাধ্যায় ইনোসেন্ট, মমতা বন্দ্যোপাধ্যায় আসলে নিষ্পাপ, মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো দোষ নেই, সমস্ত দোষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। আপনাদের প্রত্যেককে আমি একটা কথা বলে দিতে চাই, মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা সমস্ত বিষয়ে সমস্ত কিছু জানতেন। আপনারা পাড়ার কাউন্সিলরদের কথা বলছেন, হ্যাঁ, পাড়ার কাউন্সিলররা এত টাকা খেয়েছে, পেট ঢোল হয়ে গেছে টাকা খেতে খেতে। মিনিমাম এক একজন কাউন্সিলর হয়তো এক একটা মিউনিসিপ্যালিটিতে মিনিমাম, ম্যাক্সিমাম বলছি না, মিনিমাম 50 থেকে 60 কোটি টাকা কামিয়ে নিয়েছে এই 15 বছরে। 50 থেকে 60 কোটি টাকা এক একজন কাউন্সিলর মফস্বল শহরের বা জেলা সদর যাকে বলে সেই জেলা সদরের মিউনিসিপ্যালিটিগুলোতে, কর্পোরেশনগুলোতে মিনিমাম 50 থেকে 60 কোটি টাকা কামিয়ে নিয়েছে। কলকাতা কর্পোরেশন বা বিভিন্ন কর্পোরেশনের যারা মেয়র ইন কাউন্সিল অনেকে বলে তারা 200-300 কোটি টাকা তো মিনিমাম কামিয়েছে। এবার এই 200-300 কোটি টাকা কাউন্সিলররা কামাচ্ছে, মেয়র কিচ্ছু জানে না। 200-300 কোটি টাকা যদি কাউন্সিলররাই কামায়, মেয়র যদি 500 কোটি টাকা কামায়, তার ভাগ ওপরে পৌঁছায়নি। আর মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় কিচ্ছু জানেন না। শান্তনু সেনা বিশ্বাস অ্যাম্বুলেন্সে করে থোক টাকা পাঠাতো কাকে, আর সেই টাকা কার কাছে যাবে বলে প্রতিটা ট্রাফিক সিগন্যালে পুলিশ দাঁড়িয়ে থাকলেও কোনো গাড়ি বা কোনো অ্যাম্বুলেন্স দাঁড় করিয়ে কোনোদিন চেক করেনি, কোনো টাকা কোনোদিন উদ্ধার হয়নি। সবটা এমনি এমনি। কে কত টাকা খেত, কার কাছে কত টাকার বান্ডিল রয়েছে, কোন খাটের তলায় রয়েছে, এই সমস্ত কিছু মমতা বন্দ্যোপাধ্যায় জানতেন না বলে মনে হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় সব জানতেন, এবং মমতা বন্দ্যোপাধ্যায় জেলে আজ না হয় কাল, না হয় পরশু, না হয় তরশু যাবেনি, এটা বাংলার মানুষ বলছে। মমতা বন্দ্যোপাধ্যায় কি না করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এই মুহূর্তে যদি মামলা হয়, ইতিমধ্যে একটি মামলা হয়েছে, আপনারা জানেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একটি FIR হয়েছে শিলিগুড়ি সাইবার ক্রাইম সেলে, অর্থাৎ সাইবার সেলে শিলিগুড়ির মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে একটি মামলা হয়েছে। গন্দা ধর্ম, হিন্দু ধর্মকে গন্দা ধর্ম বলার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা হয়েছে। আমি তো বলবো মমতা বন্দ্যোপাধ্যায় যা যা করেছেন এই 15 বছরে, শুধু একটা মামলা নয়, একাধিক ধারাতে, BNSS এর একাধিক ধারাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা হওয়া উচিত। কি কি মামলা হওয়া উচিত, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কি কি দোষ, কি কি অপরাধ, একবার ফুল ফ্রেমে আমি দেখানোর জন্য বলবো। বাংলার মানুষ দেখুক, আপনারাও দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোন কোন ধারায় মামলা করা যায়। মমতা বন্দ্যোপাধ্যায় অ্যারেস্ট হয়ে যেতে পারেন। BNS 351 অপরাধমূলক ভীতি প্রদর্শন প্রতি মুহূর্তে। আজ BLO কে ভয় দেখাচ্ছে, কালকে অমিত শাহকে ভয় দেখাচ্ছে, পরশু নরেন্দ্র মোদীকে ভয় দেখাচ্ছে, তারপরের দিন বিজেপিকে ভয় দেখাচ্ছে। 351 BNSS এ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা হতে পারে। 353 BNSS এ জনতার ক্ষতি হতে পারে এমন বিবৃতি দেওয়া, ঝাঁটা হাতে BSF কে দেখে নেওয়া, এই করব ওই করব, ধর্মীয় আবেগে আঘাত করার মন্তব্য 299 BNS, হিন্দু ধর্মকে গন্দা ধর্ম বলা 299 BNS, 232 BNS, সম্পত্তি ক্ষতি করার হুমকি। এই সিদ্দিকুল্লাহ, মমতা বন্দ্যোপাধ্যায়রা লাগাতার হিন্দুদের ক্ষতি করে গেছেন, মুর্শিদাবাদে ক্ষতি করেছেন। 351 BNSS এ অপরাধমূলক ভীতি প্রদর্শন 353, আমি সাইডে বারবার চালানোর জন্য বলবো, এটা মমতা বন্দ্যোপাধ্যায় তার নিস্তার নেই, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা হবে। মমতা বন্দ্যোপাধ্যায় কেন আইনজীবী হিসেবে এখন প্র্যাকটিস করতে চাইছেন, তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় আইনজীবী হিসেবে একটা ইমিউনিটি চাইছেন। মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন সহজে তাকে যেন গ্রেপ্তার না করা যায়, এবং যদি গ্রেপ্তারির যদি কোনো সম্ভাবনা থাকে, মমতা বন্দ্যোপাধ্যায় যাতে বলতে পারেন আমি তো প্র্যাকটিসিং লয়ার, আমাকে কেন গ্রেপ্তার করা হচ্ছে, তার আগে আমাকে কিছুটা ইমিউনিটি দিক, হাই করে যাতে মমতা বন্দ্যোপাধ্যায় যেতে পারেন।
এবং সে কারণে মমতা বন্দ্যোপাধ্যায় চেষ্টা করছেন হাইকোর্টের প্র্যাকটিস করা একজন লয়ার হিসেবে নিজেকে দেখাতে। মমতা বন্দ্যোপাধ্যায় হাইকোর্টে কি প্র্যাকটিস করতে পারবেন, এই প্রশ্নটাও তো থেকে যাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে জানেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মিনিমাম এই 3 থেকে 4টে ধারায় মামলা হবেই, আজ না হয় কাল, না হয় পরশু, না হয় তরশু হবেই। তাকে সমনও করা হবে, তাকে উত্তরও দিতে হবে এবং তাকে প্রয়োজনে গ্রেপ্তারও হয়তো করে হয়তো মহিলা কারেকশনাল হোমে পাঠাতে হতে পারে। যারা ভাবছেন যে তারা পালিয়ে যাবেন, পালাবেন না, আপনাদেরও গ্রেপ্তারি আসন্ন, জেল কম পড়ে যেতে পারে। এবং আমি তো মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে বলবো, কারেকশনাল হোমের জন্য আলাদা করে এবার বাংলায় জমি নেওয়া হোক। তৃণমূলের এত নেতার পেটে এত টাকা ঢুকেছে, সেই টাকাগুলো তো বের করতে হবে। এই বঞ্চিত যারা এত টাকা খেয়ে গেছে, বঞ্চিতদের এই কাউন্সিলর, এই বিভিন্ন মিউনিসিপ্যালিটি, এখান থেকে তারা পালাচ্ছে কেন? এই ডায়মন্ড হারবার মিউনিসিপ্যালিটিকে দেখে তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর রিজাইন করছে কেন? হাবড়া মিউনিসিপ্যালিটিতে, বনগাঁ মিউনিসিপ্যালিটিতে, কাঁচরাপাড়া মিউনিসিপ্যালিটিতে এখান থেকে লোকে বসে যাচ্ছে কেন? তার কারণ 15 বছরে যে টাকা কামিয়েছে সেই টাকা নিয়ে তারা সন্ন্যাসে চলে যেতে চায়, সেটা করতে দেওয়া যাবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা হবে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা হবে এবং তৃণমূলের এই যে যারা কাউন্সিলর, যারা পেটটা ঢোল করে নিয়েছে টাকা খেতে খেতে, তাদের প্রত্যেকের থেকে টাকা বের করতে হবে। এবং এই জাহাঙ্গীর খান, এদের মৌরসি পাটটা ভাঙবে, আজ না হয় কাল, না হয় পরশু, না হয় তরশু, এই মৌরসি পাটটা ভাঙবে। এই মুহূর্তে বড় ব্রেকিং, জাহাঙ্গীর খান যে কোনো মুহূর্তে গ্রেপ্তার হয়ে যেতে পারেন। নিখোঁজ জাহাঙ্গীর খান, নিখোঁজ জাহাঙ্গীর খান যে কোনো মুহূর্তে গ্রেপ্তার হতে পারে জাহাঙ্গীর খান। রক্ষা কবচ মামলায় রক্ষা কবচ উঠে গেছে জাহাঙ্গীর খানের বিরুদ্ধে। হাইকোর্টের তরফ থেকে নির্বাচনের আগে যে রক্ষা কবচ দেওয়া হয়েছিল তা তুলে নিল হাইকোর্ট। জাহাঙ্গীরের গ্রেপ্তারিতে কোনো বাধা রইল না, যে কোনো মুহূর্তে জাহাঙ্গীর অ্যারেস্ট হয়ে যেতে পারে। জাহাঙ্গীর অ্যারেস্ট হয়ে গেলে জাহাঙ্গীর কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলে দেবে? আজ তার জবাব চায় বাংলা। এবার জাহাঙ্গীর খান কি গ্রেপ্তার হবে, ময়ূকের প্রশ্ন। এবং তারপর আরো দুটো ব্রেকিং নেব। এবার জাহাঙ্গীর খান কি গ্রেপ্তার হওয়ার সময় অপেক্ষা, কাউন্টডাউন ক্লক শুরু, কখন রাজ্য পুলিশ জাহাঙ্গীর খানকে গ্রেপ্তার করবে। এবার জাহাঙ্গীর গ্রেপ্তার হবে। আমি আরেকটা ব্রেকিং নিউজ নেব, আরেকটা ব্রেকিং নিউজ নিয়ে আমি মূল যে পর্ব সেই পর্বে আসবো। মমতা বন্দ্যোপাধ্যায়েরও গ্রেপ্তারি কিন্তু কেউ আটকাতে পারবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও যে ধরনের মামলা রয়েছে সে মামলা কিন্তু ভয়ঙ্কর। কিন্তু জাহাঙ্গীর খান, এই মুহূর্তে যে ব্রেকিং নিউজটা নেব, পুলিশ যখন মামলা রুজু করেছে তখন তদন্ত হবেই জানিয়ে দিল আদালত। আত্মসমর্পণ করে জামিন নিন জাহাঙ্গীর খানের আইনজীবীকে উদ্দেশ্য করে মন্তব্য বিচারপতি পার্থ সারথী সেনের। নির্বাচনের জন্য কোনো নথি না দেখেই 26শে মে পর্যন্ত রক্ষা কবচ দেওয়া হয়েছিল, ভোট মিটে গিয়েছে, এখন রক্ষা কবচ কেন প্রয়োজন, প্রশ্ন আদালতের। জাহাঙ্গীর খান যে পালিয়ে গেছে, পুষ্পা, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সব জিনিস, সব ফাইল, ডায়মন্ড মডেলের অন্যতম মাস্টার মাইন্ড এই জাহাঙ্গীর খান, একে চেপে ধরলেই অভিষেক বন্দ্যোপাধ্যায় কি কি করেছে, কত টাকা কামিয়েছে, সব বেরিয়ে আসবে। জাহাঙ্গীর খান কি এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলবে? কি জানে জাহাঙ্গীর? জাহাঙ্গীর খান কি জানে? জাহাঙ্গীরকে বলতে হবে। জাহাঙ্গীর যদি পাতালে চলে যায়, জাহাঙ্গীরকে তুলে এনে গ্রেপ্তার করা হবে। জাহাঙ্গীর যদি আকাশের কোনো স্ট্র্যাটোস্ফিয়ারে থাকে, সেখান থেকেও নামিয়ে এনে, প্লেন করে নামিয়ে এনে গ্রেপ্তার করা হবে। জাহাঙ্গীর খান ডায়মন্ড হারবারে, বজবজে, মগরাহাটে, ফলতায় যে সন্ত্রাসটা চালিয়েছে, জাহাঙ্গীর খানের কোনো নেতা, কোনো মাতব্বর, কোনো দাদা, কোনো বস বাঁচাতে পারবে না। বরঞ্চ জাহাঙ্গীর খানের উচিত এখন সংবাদ মাধ্যমের সামনে বা ম্যাজিস্ট্রেটকে বলে দেওয়া জাহাঙ্গীর খান বসের জন্য কি কি করেছিল, জাহাঙ্গীর খানের কে বস ছিল, জাহাঙ্গীর খান বসের জন্য কি টাকা তুলে অ্যাম্বুলেন্স করে পাঠাতো, জাহাঙ্গীর খান যখন অ্যাম্বুলেন্স করে টাকা পাঠাতো কলকাতার কোন বাড়িতে পাঠাতো, জাহাঙ্গীর খান এই কলকাতার বাড়িতে পাঠানোর জন্য কি শান্তনু সিনহা বিশ্বাসের সাহায্য নিত, জাহাঙ্গীর খান আর কোন কোন পুলিশ বা অন্য কোনো আধিকারিকের সাহায্য পেত, সব বলতে হবে জাহাঙ্গীর খানকে। আরেকটা ব্রেকিং নিউজ দেবো, জাহাঙ্গীর খান তো গ্রেপ্তার হচ্ছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় কি এবার গ্রেপ্তার হবে, এই প্রসঙ্গটা থাকছে। কিন্তু আরেকটা ব্রেকিং নিউজ দেবো, তদন্তে সহযোগিতা করলে রক্ষা কবচ পাওয়া যায়।
কিন্তু তদন্তে সহযোগিতাই করেনি জাহাঙ্গীর খান, তাই জন্য রক্ষা কবচ তুলে নেওয়া হলো। জাহাঙ্গীর খান বাড়িতে নেই, জাহাঙ্গীর খান অফিসে নেই, তদন্তে সহযোগিতা করছে না জাহাঙ্গীর খান। আবেদন করেছিল পুলিশ এবং পুলিশ আধিকারিকরা বাড়িতে গেছিলেন, খুঁজে পাওয়া যায়নি জাহাঙ্গীর খানকে। জেনারেল ডায়েরি করা হয়েছে, নিখোঁজ জাহাঙ্গীর খানের বিরুদ্ধে জেনারেল ডায়েরি করা হয়েছে। কোন তৃণমূলের কোন মাতব্বর, মিনমিনে মিডিয়া, সে মিনমিনে মিডিয়ার সিনিয়র মিনমিনেরা জাহাঙ্গীরকে বাঁচাতে পারে, এবার বাংলার মানুষ দেখবে। মিনমিনে মিডিয়ার একটা প্রবলেম আছে, মিনমিনে মিডিয়া জাহাঙ্গীরকে নিয়ে কোনোদিন কোনো প্রাইম টাইম করেনি। সিনিয়র মিনমিনে জাহাঙ্গীর খানকেও প্রায় মনীষীদের মতন মাথায় তুলে আলাদা আলাদা প্যাকেজ করেছে, আলাদা আলাদা সেগমেন্ট করেছে। জাহাঙ্গীর খান ভালো না খারাপ এটা নিয়ে বড় বড় তাত্ত্বিক সেফোলজিস্টরা বসে বসে জ্ঞান দিয়েছে। আমি তো দেখতাম মিনমিনে মিডিয়াতে যেভাবে জ্ঞান দিত, 1 ঘন্টা 2 ঘন্টা খানেক 3 ঘন্টা খানেক বিরাট জ্ঞান দেওয়া হতো। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মোটামুটি জর্জ ওয়াশিংটন বা বিল ক্লিন্টন বা ডোনাল্ড ট্রাম্প, জর্জ বুশের সাথে মোটামুটি তুলনা করে রাষ্ট্রনেতা বানিয়ে দিয়েছিল এই মিনমিনে মিডিয়া। এখন তারা কি করবে সেদিকে আমাদের নজর থাকবে। কিন্তু জাহাঙ্গীর খান এখানেই থেমে থাকলে হবে না। অভিষেক বন্দ্যোপাধ্যায় কবে অ্যারেস্ট হবে, আর মমতা বন্দ্যোপাধ্যায় কবে অ্যারেস্ট হবে? হিন্দুদের সাথে মমতা বন্দ্যোপাধ্যায় যে অত্যাচার করেছে, হিন্দুরা ভুলে যায়নি। 15 বছর হিন্দুদের সাথে যে অত্যাচারটা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, মুর্শিদাবাদের মায়েদের ওই কান্না আপনি ভুলে গিয়ে থাকতে পারেন, আপনি ভুলে গিয়ে ঘুমিয়ে পড়ে থাকতে পারেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় পালিয়ে যেতে পারে হয়তো, বাংলার মানুষ ভুলে যায়নি। মুর্শিদাবাদের মায়ের কান্না একবার শুনুন। কি বিচার হবে, কেন গ্রেপ্তার হবেন না মমতা বন্দ্যোপাধ্যায়, তার জবাব চাই। দেখুন, হিন্দুদের ওপরে আক্রমণ, আমাদের হিন্দু হওয়া পাপ হয়ে গেছে। কেন হিন্দুরা কি করেছে? হিন্দু হয়ে পাপ করেছি? পাপ করেছি আমরা? হ্যাঁ, আমরা কি পাপী? আমাদের হিন্দু হওয়াটাই অপরাধ, হিন্দু হয়েছে এটাই আমাদের অপরাধ, আর কিচ্ছু না। হ্যাঁ, আমাদের হিন্দু হওয়া অপরাধ। শাখা সেতুর ভেঙে দিতে হবে, ওদের স্লোগান দিতে হবে। কি অপরাধ করেছি? আমরা কি হিন্দু হয়ে অপরাধী হয়ে গেছি? শুধু তাই নয়, ফলতায় মায়েদের সাথে বোনেদের সাথে জাহাঙ্গীর খান যা করেছে আমরা কিন্তু কিছু ভুলিনি, আমরা কিচ্ছু ভুলিনি। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় এখনো নিজেকে মাতব্বর রাজপুত্র ভাবছে, যুবরাজ ভাবছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মিডিয়া প্রশ্ন করছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় ফেস করার মতন সাহসটা পর্যন্ত পাচ্ছে না। অভিষেক বন্দ্যোপাধ্যায় আমি জানি না 2029 অব্দি রাজনীতিতে থাকবে কিনা। না, জাহাঙ্গীর খান যে পথ বেছে নিয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ও হয়তো বলতে পারে মাননীয় মুখ্যমন্ত্রী এত ভালো কাজ করছেন, ওনার উন্নয়নের জোয়ার দেখে আমি 2029-এ না দাঁড়ানোর সিদ্ধান্ত নিচ্ছি, বলতেই পারেন। বা হয়তো অভিষেক বন্দ্যোপাধ্যায় বিদেশে গিয়ে সেটেল হয়ে যেতে পারেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় মাঝে মধ্যে বিদেশে যান, চিকিৎসার জন্য যান, আমেরিকায় যান, সিঙ্গাপুরে হয়তো গেছেন বা দুবাইতে গেছেন, এরকম এর আগে বহুবার অনেক জায়গায় গেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় কি চলে যাবেন, রাজনীতি ছেড়ে দেবেন, এই প্রসঙ্গটা থাকছে। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় মিডিয়াকে আর ফেস করবেন না, এটা বোঝা যাচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় একবার দেখবো, আজকেও প্রশ্ন করা হয়েছিল, অভিষেক বন্দ্যোপাধ্যায় রিপাবলিককে ফেস করতে পারলো না। মিনমিনে মিডিয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করে না, এবি স্যার আরে কি চলছে, ABCDEFGH। মিনমিনে মিডিয়া প্রায় স্যালিউট করবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এরপরে হয়তো। রিপাবলিক বাংলা এর আগেও প্রশ্ন করেছে চোখে চোখ রেখে, আজও প্রশ্ন করছে, ভ্যালিড প্রশ্ন করছে, উত্তর নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায় উত্তর না দিয়ে চলে যাচ্ছে। দেখুন, অভিষেক পুরসভা অভিষেক এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বেরিয়ে গেলেন এবং সাংবাদিকদের প্রশ্ন এড়ানোর জন্য তৃণমূল সুপ্রিমোর বাড়ি থেকে সরাসরি গাড়ি করে বেরোন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তারপরে একাধিক প্রশ্ন করা হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, কিন্তু কোনো উত্তর তিনি দেননি, গাড়ির কাঁচও নামাননি। ক্যামেরায় রবীন্দ্র শর্মার সঙ্গে লীনা ভট্টাচার্যের রিপোর্ট, রিপাবলিক বাংলা, কালীঘাট।
যারা এই মুহূর্তে রয়েছে তাদের সাথে আলাপ করিয়ে দেবো। রয়েছেন সজল ঘোষ, বরানগরের বিজেপি বিধায়ক, রয়েছেন ইন্দ্রজিৎ ঘোষ, রাজনৈতিক বিশ্লেষক, ফিরদৌস শামীম আমাদের সঙ্গে কিছুক্ষণের মধ্যেই আসছেন, ফিরদৌস শামীম চলে এসেছেন, এবং ডক্টর শারদত্ত মুখার্জি বিধাননগরের বিজেপি বিধায়ক আমাদের সঙ্গে থাকবেন। আমি সজল দা আপনার কাছে শুরুতে আসতে চাই। দেখুন, জাহাঙ্গীর খান সে আজ না হয় কাল না হয় পরশু অ্যারেস্ট হবেই, কিন্তু পয়েন্টটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের অ্যারেস্ট। তারা যা করেছে তাদের বিরুদ্ধে অনেক মামলা হয়তো এরপরে হবে, কোনো সিম্প্যাথি থাকা উচিত না। কেন অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় অ্যারেস্ট হবেন না সজলদা? অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যা যা করেছেন বা যা করবে, মানে যা যা অন্যায় করেছেন নিয়ে আপনারা আলোচনা করছেন, আমার মনে হয় যে যদি সরকার ভাবুক যে এদের বিরুদ্ধে ইউএপিও আনা যায়, কারণ উনি চিরকালই মমতা বন্দ্যোপাধ্যায় দেশবিরোধী শক্তিকে যেভাবে মদত দিয়েছেন, যেভাবে বর্ডার থেকে বিদেশিদের নিজের দেশে রাজ্যে ঢুকতে যেভাবে আহ্বান জানিয়েছেন, ওপার থেকে বিশেষ জঙ্গিরা যেভাবে তাকে অনুরোধ করেছেন যে আপনি ভারতবর্ষটাকে ভেঙে আপনি একটা আলাদা রাষ্ট্র করে দিন, সব কিছু দেখে শুনে যেটা মনে হয় যে চাইলে বোধহয় তার বিরুদ্ধে ইউএপিও আনা যায়। আর তাছাড়া গরু, কয়লা, বালি এই ধরনের বিভিন্ন মামলায় যদি বিচার হয়, আর যদি একসাথে শাস্তি না হয়, যদি আলাদা আলাদা করে শাস্তি হয়, তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আগামী 3টে জীবনও জেলে থাকা উচিত। এত ছোট বয়স থেকে এত চুরিতে হাত পাকিয়েছে যে আজকে আর আপনাদের দেখে কাঁচটাও নামাতে পারছে না। আগে কত রোয়াব ছিল যে আপনাদের সাংবাদিকরা প্রশ্ন করলে, বিশেষ করে আপনাদের চ্যানেলে সাংবাদিকরা প্রশ্ন করলে, ও আচ্ছা তুমি রিপাবলিক, তোমার অমুককে গিয়ে বলো, তমুককে গিয়ে বলো, আমরা দেখেছি। মুখ্যমন্ত্রীকেও আপনারা প্রশ্ন করলে আপনাদের কি উত্তর দিয়েছিল সেটাও দেখেছি। তো আমার যেটা মনে হয় যে আজকে সেই রোয়াবটাও নেই, সেই জমিদারিটাও নেই। জেলে ওনাদের যেতেই হবে, জেলে যেতেই হবে, কিন্তু কবে যাবে, কখন যাবে সেটা নিয়ে আপনি আলোচনা করতে পারেন। ওনার জেল যাত্রা নিয়ে কারোর মনে কোনো সন্দেহ নেই, কোনো সংশয়ও নেই। ঠিক ঠিক। আমি সজলদা একবার আপনাকে থামাচ্ছি, আরেকটা আমি ব্রেকিং নিউজও নেব, কিন্তু তার আগে ময়ূকের প্রশ্নটা নিয়ে আমি ফিরদৌস শামীমের কাছে এবং কিছু পয়েন্ট ধরে ধরে বলবো। ময়ূকের প্রশ্ন, কেন গ্রেপ্তার নয় মমতা বন্দ্যোপাধ্যায়? এটা নিয়ে ডিবেট করা উচিত এবং পয়েন্ট ধরে ধরে কেন গ্রেপ্তার নয়, কিসের সিম্প্যাথি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি? মমতা বন্দ্যোপাধ্যায় যা যা করেছেন বিএনএসএস এর ধারা অনুসারে এগুলো প্রত্যেকটা কগনিজেবল অফেন্স, প্রত্যেকটা জামিন অযোগ্য ধারায় মামলা হওয়া উচিত এবং তারপর মমতা বন্দ্যোপাধ্যায়ের সমন হওয়া উচিত। মমতা বন্দ্যোপাধ্যায় এখন বিধায়ক নন, মমতা বন্দ্যোপাধ্যায় এখন সাংসদ নন, মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী নন, তারপরেও মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কেন কোনো ব্যবস্থা নেওয়া হবে না, এই প্রশ্নটা আজকে রিপাবলিক বাংলা করছে। প্রথমেই আমি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী উনি একটা বাইট দিয়েছিলেন খুব গর্বের সাথে, রাজ্য সরকার এই কথাটা বলেছে এবং গর্ব হওয়ারই কথা। যে কোনো রাজ্যের রাজস্ব যদি বাড়ে এবং সরকারে আসার 1 সপ্তাহের মধ্যে বাড়ে তাহলে গর্ব হওয়ারই কথা। কিন্তু মাননীয় শুভেন্দু অধিকারী, মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, আমি আপনার দৃষ্টি আকর্ষণ করছি, রাজ্যের পুলিশ মন্ত্রী হিসেবে আপনি দয়া করে ব্যবস্থা নিন তার বিরুদ্ধে যে মুখ্যমন্ত্রী থাকাকালীন সবচেয়ে বেশি রাজ্যকে ক্ষতিগ্রস্ত করেছে, রাজ্যের রক্তক্ষরণ হয়েছে, রাজস্বের রক্তক্ষরণ হয়েছে। কেন বলছি? মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে, আপনি আজকে যেরকম প্রশাসনিক বৈঠক করলেন কল্যাণীতে, মমতা বন্দ্যোপাধ্যায় ওপেন মিডিয়ার সামনে প্রকাশ্যে প্রশাসনিক বৈঠক করে এটা স্বীকার করেছিলেন যে ডিএমদের উপস্থিতিতে বীরভূমে কোটি কোটি টাকা নয়, হাজার হাজার কোটি টাকার রাজস্ব মিস যাচ্ছে, লস যাচ্ছে, সরকারের ঘরে ঢুকছে না। 2022 সালে স্বীকার করেছিলেন। 3 বছর 4 বছর পরেও মমতা বন্দ্যোপাধ্যায় কোনো ব্যবস্থা নেয়নি কেন 2026 অব্দি? তার জন্য কেন মমতা বন্দ্যোপাধ্যায় গ্রেপ্তার হবেন না? শুনুন মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই প্রশাসনিক বৈঠকের বক্তব্য। ইট ভাটা থেকে যে রেভিনিউগুলো উঠে সেই রেভিনিউগুলো 25,000 নিলে 10,000 টাকা জমা পড়ে অসম্পূর্ণভাবে, সম্পূর্ণ জমা পড়ছে না। জমা কোথায় গিয়ে পড়ছে? ওরা নিজের পকেটে ভরে। কারা? যারা কালেকশন করে, সঠিক কাদেরকে দিয়ে করে আমরা জানি না। আমরা বারবার লিস্ট চেয়েছিলাম, 2 বছর ধরে চেয়েছি, পাইনি। তুমি ডিএম শুনতে পাচ্ছ? এটা কিন্তু তৃণমূল করেনি। যারা তোমার গভর্নমেন্ট নিচু তলার কালেকশন করে, তারা কালেকশন করে গভর্নমেন্টকে টাকাটা জমা দেয় না।
কিছুটা দেয়, বাদ বাকিটা নিজেরা খেয়ে নেয়। কি জেলা চালাচ্ছ গো তুমি? এতদিন ধরে জেলায় আছো, হোয়াট ইউ আর ডুইং? আমার আইডিয়া চেঞ্জ হয়ে গেল। দেখে নিচ্ছি ম্যাডাম। এত কিছু দিচ্ছি মানুষকে, অথচ কিছু লোক এত লোভী কেন হয়ে গেছে? আর কত চাই? আমার পার্টির লোক হলে আমি 4 থাপ্পড় মারতাম। ভাবুন 2022 সালে মমতা বন্দ্যোপাধ্যায়, তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওপেনলি স্বীকার করছেন, চোর ধরছেন, ধরে বলছেন 25,000 টাকা করে যেখানে ট্যাক্স ওঠার কথা সেখানে 10,000 টাকা করে ওঠে। মানে সেই হিসেবে 25,000 কোটি টাকা যদি ট্যাক্স হয় তাহলে 10,000 কোটি টাকা, মানে প্রায় 17 থেকে 20,000 কোটি টাকার ট্যাক্স আমরা লস করেছি। সে ট্যাক্স কার ঘরে ঢুকেছে? কোন চাচা, কোন ভাতিজা, কোন পিসি, কোন মাসি, কোন ভাইপো, কোন ভাগ্নের বাড়িতে ঢুকেছে এটা তো জানতে হবে। সেই ট্যাক্সটাই শুভেন্দু অধিকারীর আমলে কত হয়েছে জানেন? শুভেন্দু অধিকারী মাননীয় মুখ্যমন্ত্রী নিজে বলছেন, এবার শুভেন্দু অধিকারী মাননীয় পুলিশ মন্ত্রী হাত জোড় করে বলছি, যারা আমাদের এত টাকার ক্ষতি করেছে, বীরভূমে এত কোটি টাকার ক্ষতি হয়েছে, ধরে ধরে তাদের বিরুদ্ধে দয়া করে এফআইআরটা করুন, কারণ আমাদের খনিজ পদার্থ, আমাদের কয়লা, আমাদের পাথর সব কিছু বিকৃত করেইছে, রাজকোষে টাকা তো ঢোকেইনি, উল্টে আমাদের থ্রেট করেছে টানা। শুনুন। রাজস্ব আসছে না লিকেজ হয়ে যাচ্ছে? একটা শুধু বীরভূমের পাথরে 30 লাখ টাকা ডেইলি রেভিনিউ থেকে 2 কোটি 30 লাখ হয়ে গেছে, এটা 5 কোটি যাবে। ওখানে রেভিনিউ লিকেজ ছিল ডেইলি 5 কোটি, মাসে 150 কোটি, বছরে 1800 কোটি। কি টাইপের রেভিনিউ লিকেজ হয়েছে এটা একটা এক্সাম্পল। এটা সব জায়গায় আছে, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমানে, বালিতে তো ভয়ঙ্কর। আমি ফিরদৌস শামীমের কাছে এই অংশটায় যাব এবং তারপর বিধাননগরের যিনি তৎকালীন বিধায়ক ছিলেন তার চুরি, এটা শারদত্ত মুখার্জি বর্তমান বিধায়ককে বলতে হবে না, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, সেই ফাইল বের করেছি। তারপরেও মমতা বন্দ্যোপাধ্যায় কিছু করেনি। মানে চোখের সামনে সুজিত বসুকে পেটে কোটি কোটি টাকা ঢুকতে দেখেও কেউ কিছু বলেনি, সেদিকে যাব। আমি ফিরদৌস শামীমকে বলছি, ফিরদৌস শামীম, প্রতি মাসে শুধু বীরভূমে 150 কোটি টাকার রেভিনিউ লস হতো। মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন এই 150 কোটি টাকা মাসে এই শান্তনু সিনহা বিশ্বাসরা অ্যাম্বুলেন্স করে কার বাড়ি পাঠাতো? আর এটার রেভিনিউ লসের জন্য বিএনএসএস অনুসারে কেন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসেবে তার বিরুদ্ধে মামলা হবে না? দেখুন, আমি আমার একটা ব্যক্তিগত অভিজ্ঞতার কথা শোনাই। আমাদের আদালতে এখন ছুটি পড়েছে, যদিও আজকে ভ্যাকেশন বেঞ্চ ছিল, কিন্তু গতকাল ছুটি ছিল। তো আমি গতকাল বীরভূম গেছিলাম, রামপুরহাট, সিউড়ি এবং বোলপুরে প্রোগ্রাম ছিল 3টে। আমি আমার নিজস্ব অভিজ্ঞতা বলি, বোলপুরে এই বন্দে ভারত থেকে নেমে গাড়িতে করে বোলপুর থেকে রামপুরহাট যাওয়ার পথে সাঁইথিয়া আছে, এবং সাঁইথিয়া নদী পারাপার করার জন্য একটা রাস্তা বানিয়েছে, এটা সম্পূর্ণ অবৈজ্ঞানিক পদ্ধতিতে। তো এর আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে ওই যে রাস্তা বানিয়ে ওখানে টোল আদায় চলতো। গতকাল যে গাড়ির ড্রাইভার ছিল তিনি টোল দেবেন বলে পকেট থেকে টাকা বের করেছেন, গিয়ে দেখেন টোলে কোনো লোক নেই। তো বলে টোলে লোক নেই কেন? তিনি কাঁচ খুলে যখন জিজ্ঞাসা করছে বলছে না, এখন আর তৃণমূল চলে গেছে, ওখানে টাকা আদায় হয় না। তার মানে কি? তার মানে ওখানে সরকারি ভাবে টাকা আদায় হতো না, ওখানে তৃণমূল টাকা আদায় করতো। শুধুমাত্র এই যে আপনি বলছেন না যে এই ডিসিআর দুর্নীতি একমাত্র দুর্নীতি না, ডিসিআর দুর্নীতি, কয়লা থেকে দুর্নীতি, পাথর থেকে দুর্নীতি, বালি থেকে দুর্নীতি, টোল দুর্নীতি, পার্কিং দুর্নীতি। মানে আপনি তৃণমূলের আমলে দুর্নীতির ফিরিস্তি যদি লিখতে যান, আপনার পাতা শেষ হয়ে যাবে, কিন্তু তৃণমূলের দুর্নীতির ফিরিস্তি শেষ হবে না। দেখুন, এখানে 2জন ল মেকার আছে যারা বর্তমানে বিধানসভার সদস্য, বিধায়ক। আমি তাদের কাছে একটা অনুগ্রহ করব। কেন? তার কারণ হচ্ছে, এবং আমি সমস্ত পশ্চিমবঙ্গের সমস্ত ল মেকারদের আহ্বান করব, দেখুন আমাদের দেশে হোয়াইট কলার অফেন্ডার যারা, সেই হোয়াইট কলার অফেন্ডারদের বিরুদ্ধে স্ট্রিনজেন্ট ল নেই। আমি মনে করি যেমন খুনের শাস্তি যেটা সর্বোচ্চ শাস্তি, সেরকম ভাবেই যারা চাকরি চুরি করবে, যারা জনগণের করের টাকা চুরি করবে,
তাদের জন্য সর্বোচ্চ পর্যায়ের শাস্তি যেন বিধান থাকে। তার কারণ আমাদের দেশে হোয়াইট কলার অফেন্ডারদের বিরুদ্ধে যে ডিগ্রি অফ পানিশমেন্ট সেটা একটু লয়ার, ফলে এটাকে হায়ার করতে পারে। এটা আমার আহ্বান থাকলো মানে সজল বাবুর কাছে, শারদ বাবুর কাছেও, এবং এদের মাধ্যমে আমার সমস্ত লমেকার। আমি আপনাকে একটু থামাচ্ছি, আমি শারদ বাবুর কাছেই যাব, কিন্তু তার আগে আমি শারদ বাবুকেও দেখাতে চাই যে কেন শারদ বাবুরাও মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা করবেন না। এটা আমি ওপেনলি বলছি, এটা আমি বাংলার মানুষের কণ্ঠস্বর হিসাবে, সিটিজেন্স ডিমান্ড হিসাবে আজকে আমি ল মেকারদের কাছে এই দাবি রাখছি। আপনি বলতে পারেন আমরা হয়তো চাপ সৃষ্টি করছি, হ্যাঁ তাহলে চাপ সৃষ্টি করছি। আপনারা বলতে পারেন যে হ্যাঁ ল মেকারদেরকে বসিয়ে আমরা হয়তো বাধ্য করছি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা করতে, তাহলে তাই ভাবতে পারেন। কিন্তু 150 কোটি টাকা প্রতি মাসে রাজস্ব লস হয়েছে, এটা একমাত্র অপরাধ নয়। মুর্শিদাবাদের হিন্দুদের টর্চার করা একমাত্র অপরাধ নয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিএনএসএস এর যে ধারাগুলো দিলাম তার বাইরেও শারদবাবু যেখানকার বিধায়ক, আমি দর্শকদের বলি আমাদের সাথে মাননীয় বিধায়ক বিধাননগর শারদ মুখার্জি রয়েছেন, চিকিৎসক মানুষ। তিনি এই মুহূর্তে যেখানকার বিধায়ক, যাকে হারিয়েছেন এই সুজিত বসু অপরাধ করেছে সবাই জানে, প্রচুর টাকা খেয়েছে সবাই জানে, ব্যাপক টাকা মেরেছে সবাই জানে, কিন্তু কে সবটা জেনেও পুলিশ মন্ত্রী থাকার পরেও চুপ ছিল। তাহলে কি তার কাছেও ভাগ গেছে? আজকে এই প্রশ্ন উঠবে না? তার বাড়ির লোকের কাছেও ভাগ গেছে? এই প্রশ্ন উঠবে না? যে টাকাটার মেইনলি মানে পুলিশের, ট্রাফিক পুলিশের কাজ কি? ট্রাফিকিং করা না, ট্রাফিক পুলিশের কাজ হচ্ছে ট্রাফিক সিগন্যাল মেনটেনিং করা। ট্রাফিক পুলিশকে দিয়ে ট্রাফিকিং করানো হয়েছে। কিসের ট্রাফিকিং? কয়লার ট্রাফিকিং। কিসের ট্রাফিকিং? টাকার ট্রাফিকিং। অ্যাম্বুলেন্সের টাকা নিয়ে শান্তনু সিনহা বিশ্বাসরা বিভিন্ন জায়গায় পৌঁছে দিয়েছে। এটা কি পুলিশের কাজ ছিল? কেন বলছি? সুজিত বসুকে নিয়ে, সুজিত বসু যে চোর, মমতা বন্দ্যোপাধ্যায় 2022 সালে জানতেন। সুজিত বসু চোর, মমতা বন্দ্যোপাধ্যায় 2022 সালে জানতেন। ইয়ার্কি মারছি না, ভিডিওটা দেখুন। সল্লেকেও ইচ্ছা মতো সুজিত বোস লোক বসাচ্ছে কম্পিটিশন করে। কেন কেন বাইরের লোক বসবে? এআরডি অফিসের অপোজিটে ছবি দেখালে নিজেরাই লজ্জা পাবেন। এর জন্য কত দিতে হয়েছে? সব এনক্রোচমেন্ট হয়ে গেছে। একটা করে তিপ্পল লাগাচ্ছে, একটা করে বসে হচ্ছে, একটা করে তিপ্পল লাগাচ্ছে, একটা করে বসে হচ্ছে। কেন? ওয়াই কত টাকার বিনিময়ে? কারা নিয়েছে টাকা? কেন সল্টলেক কর্পোরেশনের কাউন্সিলররা কাজ করে না? তারা তো ইলেক্টেড বডি। শারদ মুখার্জি কি বলবেন? বিধাননগরের কথা বললো, আমি চাইলে আরেকবার শোনাতে পারি। সুজিত বসু কত টাকা খেয়েছে ওপেনলি মুখ্যমন্ত্রী শুধু নয় পুলিশ মন্ত্রী বলছে। কাউন্সিলররা কত টাকা খেয়েছে বিধাননগরের, মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী বলছে। 2022 থেকে মমতা বন্দ্যোপাধ্যায় জানতেন। ওনার বিরুদ্ধে কেন এফআইআর হবে না? বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশন, সাউথ দমদম মিউনিসিপ্যাল কর্পোরেশন আর সাউথ দমদম মিউনিসিপ্যালিটি, এখানে একটাও বিধায়ক খুঁজে পাবেন না যে চোর নয়। কাউন্সিলর 100% চোর। না হলে একজন অ্যারেস্ট হওয়ার পর বাকিরা অ্যান্টিসিপেটরি বেল নিতে গেল কেন? বাকিদের তো কিছু বলিনি। ঠাকুর ঘরে কে? আমি কলা খাইনি। সবাই লাইন দিয়ে অ্যান্টিসিপেটরি বেল নিচ্ছে। গত পরশু গিয়েছিলাম বৈশাখী মার্কেটে। বৈশাখী মার্কেট পরিদর্শন করার ঢুকতে হঠাৎ পেছন থেকে কম করে 50-100 জন চেঁচাতে আরম্ভ করলো, চোর 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 চোর। আমি তো বললাম বাবা আমাকে, আমি তো সবে এলাম, আমি তো কিছু করিনি, আমাকে চোর বলছে কেন? উমা ভেতরে ঢুকে দেখি একজন ভদ্রলোক, যে তার একটা খাবারের দোকান ছিল, নাম করেই বলছি বাপি তার নাম, একজন পৌরমাতার তার সে হচ্ছে ডান হাত, তিনি তোলা তুলতেন। তাকে লোকজন পাগলের মতো ঝাঁপিয়ে পড়লো, বলে ডাক্তারবাবু এই হচ্ছে আসল চোর, এই আছে আসল চোর। আমি কী করেছে? সাংঘাতিক তোলা তুলেছে। সে বললো না না আমি তো কোনোদিন এসব করিনি। তার ওয়াইফ একদম সে বিনীত, যেন মনে হলো দেখুন সব থেকে ভালো মাস্টারমশাইয়ের কাছে ছাত্রী দাঁড়ায়, হাত জোর করে সেরকম দাঁড়ালো। ডাক্তারবাবু সব মিথ্যে কথা বলছে। ছেড়ে দিলাম। ওর পেছনে একটা মার্কেট আছে, তার নাম হচ্ছে ছাতা মার্কেট। কেন? বিভিন্ন রং বেরঙের ছাতা ছিল, তার নিচে উনি পৌরমাতা বসতে দিয়েছেন, এবং প্রত্যেকটা দোকানের, ওইটা হচ্ছে দোকান, একটা ছাতা পোঁতা আছে, সেই দোকানের জন্য উনি টাকা তুলেছিলেন। আলটিমেটলি কাগজ বেরোলো, সেই ছাতা মার্কেটের হিসেব বেরোলো 17,65,000। এটা হচ্ছে মানে এই ফাইন্যান্সিয়াল ইয়ারে 17,65,000। সুন্দর মুক্তোর মতো হাতের লেখায় লেখা হিসেব।
সেই হিসেবটা আমি পুলিশের হাতে তুলে দিলাম, বাপি নামক ব্যক্তিটি অ্যারেস্টেড হয়ে গেল। আচ্ছা শারদবাবু, আপনার কি মনে হয় যে এই শান্তনু সিনহা বিশ্বাস, উনি কিন্তু আইপিএসও নন, একজন সাধারণ পুলিশ কর্মী থেকে ওনার উত্থান, তার বাড়ি যেটা প্রাসাদ যাকে বলা হয়, সেই প্রাসাদেও একটি সুন্দর পুকুর আছে, সেই পুকুরে আবার কালকে জল ছেঁচা হবে, কারণ ওই সেম জীবন সাহার মতন, জীবন কৃষ্ণ সাহা বোধহয় তার মতন মোবাইল ফেলে রেখে দিয়েছিল। এরা কেউ মমতা বন্দ্যোপাধ্যায়কে না জানিয়ে এত দিন ধরে এই টাকাগুলো তুলে গেছে বা দুর্নীতি করে গেছে। সুজিত বসুর ব্যাপারে তো একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন এরকমটা নয়, সুজিত বসুও নিশ্চয়ই মমতা বন্দ্যোপাধ্যায়কে অনেক কিছু বলে কাজগুলো করেছেন। এটা আপনার মনে হয় শারদবাবু? সুজিত বসু যা যা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় সব জানেন, নিজেই তো বলে দিলেন প্রশাসনিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় ডিরেক্ট সুজিত বসুর নাম করে বলেন আর কত তুলবেন আর কেন এগুলো হয়েছে, ওয়াই বলে তিনবার উনি বললেন। সুজিত বসু যা যা করতেন সবকটি মমতা বন্দ্যোপাধ্যায় জানতেন। এই রাগটা কেন? এই রাগটা কিন্তু সুজিত বসু চুরি করছেন বলে না, চুরির হিসেব ঠিক মতো কালীঘাট আর হরিশ চ্যাটার্জি আর হরিশ মুখার্জিতে পৌঁছয়নি। ভগ্নাংশের খেলা আছে, ভাইপোর ভগ্নাংশ কত, পিসিমার ভগ্নাংশ কত, এইগুলোর খেলার জন্য সুজিত বসুর উপর রাগ। টাকা বড় বাজে জিনিস, এমন লোভ তৈরি করে না, টাকার জন্য মা ছেলের মধ্যে ঝগড়া হয়ে যায়, বর বউয়ের মধ্যে ঝগড়া হয়ে যায়, ভাইয়েতে ঝগড়া হয়ে যায়, তো পিসি ভাইপোরও ঝগড়া হয়েছে মনে হয়। আর এই সুজিত বাবু আর তার কর্ণধার পার্টি তার মধ্যেও ঝগড়া, এগুলো ইন্টারনাল ঝগড়া, ভাগ বাটোয়ারার ঝগড়া। তৃণমূলের সবাই চোর, এই নিয়ে কোনো ডাউট। শারদবাবু, সজলবাবু, আমি একটু থামাচ্ছি আপনাকে, বাকিরাও যারা আছেন তাদেরকে একটু থামাচ্ছি, এটা আমাদেরও জয়, কারণ প্রদীপ মণ্ডলের ফাইল রিপাবলিক বাংলা খোলার ক্ষেত্রে লাগাতার ক্যাম্পেইন করে গেছে। কে প্রদীপ মণ্ডল? প্রদীপ মণ্ডল হচ্ছে সেই বিজেপি কর্মী 2019 সালে পোস্ট পোল ভায়োলেন্সের পরে যাকে কুচি কুচি করে কেটে ভেরিতে ভাসিয়ে দেওয়া হয়েছিল। শেখ শাহজাহানরা কি অমানবিক অত্যাচার করেছিল, প্রদীপ মণ্ডলের ভাইয়ের মাথায় পেরেক ঠুকে ঠুকে মারা হয়েছিল। পদ্মা মণ্ডল দুয়ারে দুয়ারে ঘুরেছিল, নেজার থানা থেকে শুরু করে বিভিন্ন থানায় ঘুরেছিল, কেউ এফআইআরটা পর্যন্ত নেয়নি 2019 থেকে 2021। তারপর 2021 থেকে নিজের সন্তানকে বাঁচানোর জন্য যেভাবে মা দাঁড়ে দাঁড়ে ঘুরেছিল, এবং তারপর শুরু হয় ভয়ঙ্কর পরিবারের ওপর হামলা। এই সমস্ত কিছুর আজ বোধহয় সবচেয়ে বড় শোডাউন। বিল্লদল ভট্টাচার্য এই মামলাটি লড়েছিলেন, শুভেন্দু অধিকারী সেই সময় বিরোধী দলনেতা ছিলেন, টানা পদ্মা মণ্ডলদের সাহায্য করেছিলেন, এবং অবশেষে এই মুহূর্তে ব্রেকিং নিউজ, কাদের মোল্লা সহ 10 জন এই মুহূর্তে গ্রেপ্তার হয়েছে। অবশেষে বিচার পেল প্রদীপ মণ্ডল, বিজেপি নেতা প্রদীপ মণ্ডল খুনে গ্রেপ্তার 10, সবাই শেখ শাহজাহান ঘনিষ্ঠ। সন্দেশখালীতে 2019 সালে খুন হন প্রদীপ মণ্ডল, সুকান্ত মণ্ডল এবং দেবদাস মণ্ডল। ঘটনায় কাদের মোল্লা সহ গ্রেপ্তার 10 জন। কাদের মোল্লা শাহজাহান ঘনিষ্ঠ, গ্রেপ্তার করলো সিবিআই এর বিশেষ দল। ফের খুলে গেল সন্দেশখালী ফাইলস। আমাদের সাথে এই মুহূর্তে পদ্মা মণ্ডল রয়েছেন। প্রদীপ মণ্ডলের স্ত্রী পদ্মা মণ্ডল লাগাতার লড়াইটা করেছেন। পদ্মাদি, এটা আপনার এবং আপনার সন্তানের সবচেয়ে বড় লড়াই। আমাদেরও খুব আনন্দ হচ্ছে যে অবশেষে প্রদীপদা কিছুটা হলেও বিচার পেল, যদিও মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় গ্রেপ্তার না অবধি বিচার বোধহয় সম্পূর্ণ হবে না। আপনার প্রথম প্রতিক্রিয়া? আজকে সিবিআই এর অফিসে যে কাদের মোল্লা অ্যারেস্ট হয়েছে, এটা শুনে কিছুটা শান্তি পেলাম, কিন্তু এখনো পর্যন্ত দেখার বিষয় যে মমতা ব্যানার্জি, অভিষেক বন্দ্যোপাধ্যায় কবে অ্যারেস্ট হবে, আর এই কাদের মোল্লা, সুশীল খরবি, আইজুল মোল্লা, আখের আলী গায়েন সহ যারা আমার পরিবারের, আমাদের জীবনের সমস্ত সুখ স্বাচ্ছন্দ্য শেষ করে দিয়েছে, এবং আমার পরিবারের যে 3 জন শহীদ হয়েছে, তাদের যে নৃশংসভাবে হত্যা করেছিল, তাদের দৃষ্টান্তমূলক সাজা এবং ফাঁসি এবং ন্যায় বিচারের আশায় আমি বসে থাকবো। পদ্মাদি, আমি আপনাকে একটু ইন্টারাপ্ট করছি, কারণ মিনমিনে মিডিয়া, আমি চ্যালেঞ্জ নিয়ে বলছি, আজকেও এই খবরটা মিনমিনে মিডিয়া ব্ল্যাকআউট করছে। মিনমিনে মিডিয়া যদিও এখন পাল্টি খেয়ে গেছে, সকালে শুভেন্দু 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 করে, আর সিনিয়র মিনমিনে ঠিক 5:30টার সময় আমাকে নিউজ রুমের অনেকে যারা মিনমিনে মিডিয়াতে কাজ করে তারা বলে, ও ময়ূকদা, এরা তো এখন বিজেপি 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 করে স্টুডিওতে ঢুকছে। কি কেস বলো তো? গেরুয়া টাই না পেলে সিনিয়র মিনমিনে রেগে যাচ্ছে। আগে হলুদ শাল পরতো, এখন গেরুয়া শাল না পেলে
সিনিয়র মিনমিনে রেগে যাচ্ছে, আমি জানি না এটা কি হচ্ছে। এরা সিনিয়র মিনমিনে এবং মিনমিনে মিডিয়া পদ্মা মণ্ডলের ঘটনা কোনোদিন দেখায়নি। পদ্মা দিয়ে আমি সেই সমস্ত মিনমিনে মিডিয়াকে দয়া করে বলবো এই খবরটা ব্রেক করুন, কারণ এটা বাংলার খবর। এরপরে আপনাদের দেখা বন্ধ করে দিয়েছে, এরপরে বয়কট করবে। পদ্মা দিয়ে একবার যদি বলেন, এই যে আপনি বলছেন আমার পরিবারের 3 জন নৃশংসভাবে খুন হয়েছিল, কেউ পাশে দাঁড়ায়নি, একবার যদি একটু সংক্ষেপে বলেন এই প্রদীপ মণ্ডল, সুকান্ত মণ্ডল এবং দেবদাস মণ্ডলকে কি করে শাহজাহান বাহিনী খুন করেছিল। আমি দর্শকদের বলবো এটা গ্রাফিক কন্টেন্ট, এই বিবরণটা ভয়ঙ্কর হতে পারে, দয়া করে এটা একটু মন শক্ত করে শুনুন। 2019 সালের 8ই জুন জামাই ষষ্ঠীর দিন এই শেখ শাহজাহান, কাদের মোল্লারা এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির সহযোগিতাতে এবং প্রশাসনের সহযোগিতাতে প্রকাশ্য দিনের আলোতে আমার স্বামী প্রদীপ মণ্ডল এবং আমার 2 দেওর সুকান্ত মণ্ডল ও দেবদাস মণ্ডলকে দিনের আলোয় নৃশংসভাবে কুপিয়ে গুলি করে, এমনকি প্রাণ ভিক্ষা চেয়েছিল আমার স্বামী বলে আমার স্বামীর বাম চোখের মধ্যে গুলি করা হয়েছিল এবং যে 2 হাত উঁচু করে সে প্রাণ ভিক্ষা চেয়েছিল সেই 2 হাতে কোপানো হয়েছিল, কুপিয়ে দেওয়া হয়েছিল এবং তাকে টুকরো টুকরো করা হয়েছিল। আর আমার আরেক দেওর সুকান্ত মণ্ডল তার মাথার মধ্যে ভোজালি ঢুকিয়ে দিয়েছিল এমন ভাবে যে তার মাথার মধ্যে আমার হাত ঢুকে যাচ্ছিল। এবং আমার দেওর দেবদাস মণ্ডল যে আজও পর্যন্ত মিসিং আছে, এই ব্যর্থ মুখ্যমন্ত্রী, এই প্রশাসন কোনোদিন আমাদের বিচার দেয়নি। আজকে 7 বছর ধরে তাকে কি নৃশংস ভাবে টুকরো টুকরো করে তাকে নদীর জলে ফেলে দিয়েছে, কোথাও মাছকে খাইয়েছে, কিন্তু তার কোনো বিচার দেয়নি। এমনকি এই যে কাদের মোল্লা, এই শেখ শাহজাহান, এরা বুক ফুলিয়ে এতদিন এলাকাতে ঘুরেছে এবং নৃশংসভাবে আমরা স্বজনহারা হয়েছি, আমাদের উপরে আক্রমণ চালিয়েছে, সন্ত্রাস চালিয়েছে। সেই আতঙ্ক সন্ত্রাস নিয়ে আজকে 7 বছর আমরা জীবনযাপন করেছি, পালিয়েছি। মণ্ডলের দেহ আজও পাওয়া যায়নি, তার এক এবং একমাত্র কারণ আপনি আগেও বলেছিলেন, এখনো বলছেন, অটো করে ছোট ছোট পিসে দেবদাস মণ্ডলকে কেটে আপনি বলছেন যে মাছদের খাইয়ে দেওয়া হয়েছিল ভেরিতে। এটা আপনারা সাক্ষ্য দিয়েছিলেন সিবিআইকে? সিবিআইকে সাক্ষ্য দিয়েছিলাম এবং আপনাদের চ্যানেল একমাত্র আমাদের জন্য যেভাবে চিৎকার করেছিল, মানে সিবিআই যখন হলো তারপরে যেভাবে চিৎকার করেছে, বারবার চিৎকার করেছে, আজকের এই যে বিচার, আজকের যে এই কাদের মোল্লা অ্যারেস্ট হয়েছে, এর পিছনে আপনাদেরও ভূমিকা এবং আমি আপনাদেরকে তার জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনারা এত বছরের পরে যে আজকের কাদের মোল্লা অ্যারেস্ট হয়েছে, এর পিছনে আপনাদের ভূমিকা এবং আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। এটা আমাদের কাজ ছিল, এটা যদি পুলিশ করতো। আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি পদ্মাদি। এখানে 2 জন বিধায়ক রয়েছেন, আমি সজল ঘোষের কাছে আরেকবার যেতে চাই। সজলদা, 7 বছর পুলিশ কিছু করেনি এবং আমার নিজের অস্বস্তি হচ্ছিল যখন উনি এই বিবরণটা দিচ্ছিলেন এবং আমি নিজেও সাংবাদিক হিসাবে আমার নিজের অস্বস্তি হয় প্রতিবার ওনাকে এই এক কথা বলতে। কেন জানেন? কারণ মিনমিনে মিডিয়া বা কেউ, এই যে বড় বড় সিনেমা করিয়ে যারা লোকজন, কেউ পদ্মা মণ্ডলকে নিয়ে কোনো সিনেমা বানাবে না, কোনোদিন কোনো কবিতা লিখবে না। 7 বছর নেজার থানা তাদেরকে ঘুরিয়েছে, শেখ শাহজাহানের মাথার উপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছিল। আজকে সিবিআই এত বছর পরে, তাও সরকার পরিবর্তন হওয়ার পরে, এই ফাইলটা খুলে অবশেষে এই 10 জনকেই, কাদের মোল্লাদেরকে গ্রেপ্তার করলে। এরপরেও বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আমরা গর্জে উঠবো না। মমতা ব্যানার্জির বিরুদ্ধে আর গর্জানোর কিছু নেই, ওকে টেনে এনে জেলে ঢোকানোটাই শুধু বাকি। আমি এই পদ্মা দেবীর সাথে এই চ্যানেলেই বসে অনেকবার আমরা এই সব বিষয় নিয়ে আলোচনা করেছি। কতটা ভয়ানক, কতটা ভয়ঙ্কর অভিযোগ। আপনি ভাবুন যে একটা মানুষ এখনো নিরুদ্দেশ, পরিবারের লোক বলছে তাকে মাছকে খাইয়ে দেওয়া হয়েছে। এদেরও ঠিক আইনে হয়তো সংবিধান, বিএনএস বা এখন কি সব আছে, আইপিসি, সিআরপিসি উঠে গেছে, তো এখন হয়তো আইনে এটা নেই যে এদেরও টুকরো টুকরো করে যদি মাছকে খাইয়ে দেওয়া হতো তাহলে বোধহয় সঠিক বিচার হতো। লোকে বলেন না যে খুন করলেও রাগ যায় না, এই যে সমস্ত অপরাধীরা এই অপরাধগুলো করেছে তাদের যদি মানুষ খুনও করে তাহলেও সত্যি রাগ যাবে না। এরা কোল্ড ব্লাডেড মার্ডারার, আর এদের মদত দিয়ে গেছেন এই পিসি আর ভাইপো। এদেরও সমান শাস্তি হওয়া উচিত, এদেরও সমান শাস্তি। আমরাও তো 21 সালে হেরেছিলাম, রক্তাক্ত হয়েছিলাম, আক্রান্ত হয়েছিলাম, লজ্জিত হইনি।
মাথা নিচু করতে হয়নি। আজকে বাড়ি থেকে বেরোতে পারছে না কেন? নিজের মেয়ের কাছে কি জবাব দেবে? বিদেশ থেকে বউ এনেছে, ভুলভাল বুঝিয়েছে, কি বুঝিয়েছে জানি না, তার কাছে কি জবাব দেবে? যে পাবলিক তোমায় চোর চোর বলছে কেন পাপা, উত্তর দিতে পারবে? বলতে পারবে না। আমার বাড়ির গায়ে দেয়ালে হিসি করে দিচ্ছে কেন পাবলিক, উত্তর দিতে পারবে? দিতে পারবে না। আমাদের দরজা ভেঙেছিল, আমাদের বাড়ি ভেঙেছিল, আমাদের বাড়িতে আক্রমণ করেছিল, কিন্তু আমার পাড়ায় এসে কেউ চোর বলতে পারিনি। আমার পাড়ার লোক কখনো আমার বাড়ির দরজায় ঠ্যাং তুলে দিয়ে যায়নি। এদের আজকে সেই অবস্থা হচ্ছে। গাড়ি থেকে বেরোলে কাঁচ তুলে বেরোতে হচ্ছে, কারণ আবার যদি গায়ে কেউ থুতু দিয়ে দেয়, আবার যদি গায়ে কেউ থুতু দিয়ে দেয়, কাদা ছুঁড়ে মারে, হ্যাঁ, এই লজ্জা লুকোনোর জায়গা নেই ওদের। ঠিক। আমি ইন্দ্রজিতের কাছে যাব, কিন্তু ইন্দ্রজিৎ, তুমিও নিশ্চয়ই বুঝতে পারছো, চিরদিন কাহারও সমান নাহি যায়, আজ যে রাজা ধীরাজ কাল সে ভিক্ষা চায়। এটা পদ্মামণ্ডলের ঘটনাটা কি করে আসে না, আমি মেনে নিচ্ছি এই গণতান্ত্রিক দেশে সবাই সব দলের প্রতিনিধিত্ব করার সম্মানটা পান, কিন্তু আমি ইন্দ্রজিৎকে একটা ছবি দেখাতে চাই। ইন্দ্রজিৎকে বলে না, মমতা বন্দ্যোপাধ্যায়কে এই ছবিটা দেখাতে চাই। মমতা বন্দ্যোপাধ্যায় রিগ্রেট করবেন। একটা সময় মমতা বন্দ্যোপাধ্যায় যখন পুলিশ মন্ত্রী ছিলেন, জয় শ্রীরাম বললে, বাচ্চা ছেলেরাও জয় শ্রীরাম বললে তাদেরকে গ্রেপ্তার করে নেওয়া হতো। এবং মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী থাকাকালীন যে পুলিশ অফিসাররা রাজা ধরে আনতে বলেছে তারা বেঁধে আনতো, যেভাবে জয় শ্রীরাম বলার জন্য একের পর এক বিএনএসএস এ মামলা দেওয়া হতো। আজকে আমার মতন অনেকে গলার কাছে দলা পাকিয়ে এসেছে। আজকে পুলিশ মন্ত্রী, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একটি প্রশাসনিক কাজে, সে কাজটা নিজের ব্যক্তিগত নয়, একদম প্রশাসনিক অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ, সেটাই গেছিলেন। সেটা খবর নয়। খবরটা হলো শুভেন্দু অধিকারী যখন বেরোচ্ছেন, ওনাকে কিন্তু তোষণ করার জন্য নয়, আবেগে গোটা লালবাজার জয় শ্রীরাম স্লোগান দিয়েছে। এটা বাংলা টেলিভিশনে অভূতপূর্ব দৃশ্য। পুলিশ আধিকারিক, ক্যান্টিনের স্টাফ, যারা ওখানে দর্শনার্থী, যারা হয়তো কোনো কাজের জন্য কমপ্লেন করতে এসছেন, শুভেন্দু অধিকারীকে দেখে জয় শ্রীরাম স্লোগান দিচ্ছেন। লালবাজারের ভেতরে লালবাড়ি 150 বছরের ইতিহাস বহন করছে। আজকে লালবাড়িতে অনেক কিছুর সাক্ষী থাকলো লালবাড়ি। শুনি প্রথম থেকে। লালবাজারের মধ্যে আজকে কতজন পুলিশের বিরুদ্ধে আজকে এফআইআরটা করতো মমতা বন্দ্যোপাধ্যায়? মমতা বন্দ্যোপাধ্যায় জানতেন যে মমতা বন্দ্যোপাধ্যায় আর আসবেন না, কোনোদিন আসবেন না। যা করেছেন হিন্দুদের সাথে, আরে যে পুলিশদেরকে বলছে প্রিজন ভ্যানের মধ্যে মা কালীকে ঢোকাতে, মা কালীর বিগ্রহকে প্রিজন ভ্যানে ধাক্কা দিয়ে ফেলতে, তারাও তো হিন্দু, তারাও কালী ভক্ত। মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু বিদ্বেষী একজন রাজনীতিবিদ ছিলেন। ইন্দ্রজিৎ, আজকে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফল তোমরাও ভোগ করছো, তোমাদেরও মানুষ ভালো চোখে দেখছে না, খারাপ লাগছে? না ময়ূক, প্রথমেই একটা কথা দিয়ে শুরু করব। এখানে শারদত্ত বাবু রয়েছেন, তিনি বললেন যে তৃণমূলের সব চোর। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি যে না, আমি চোর নই। আমার মতো যারা মিউজিয়ামে রাখা হবে, মিউজিয়ামে, তারা কিন্তু নই। তাদের বেশিরভাগ, তুমি চলে যাও, তুমি মিউজিয়ামে চলে যাও, এই কর্মীদের উপর দাঁড়িয়ে নেহেরু চিলড্রেন্স মিউজিয়ামে তুমি চলে যাও, তোমাকে রেখে দেবে ওখানে। এটা তো গণতন্ত্র, তো তার মানে তো বিরোধীরা বলতেই পারে। হ্যাঁ, বলবে তো বটেই। এবার তুমি তৃণমূলের হয়ে না বলে তুমি স্ট্যান্ড আপ কমেডি করো, ভালো লাগবে যে আমি তৃণমূল করি, আমি চুরি করি না, আমি বিশ্বাস করি তুমি করো না, কিন্তু পাবলিক বিশ্বাস করবে না। না, পাবলিক বিশ্বাস করবে না। আমি তোমায় ব্যক্তিগতভাবে চিনি বলে আমি বিশ্বাস করছি, কিন্তু পাবলিককে তুমি গিয়ে রাস্তায় গিয়ে কথা বলো, তোমার ক্ষমতা থাকলে তুমি রাস্তায় গিয়ে কথা বলো আমি তৃণমূল, আমি চোর। কিন্তু তুমি এই কথাটা বলো যে এই কোটি কোটি তৃণমূলের গ্রাসরুট লেভেলের এই কর্মীদের উপর দাঁড়িয়ে তো সব চোর, সব চোর। যদি চোর না আসে তৃণমূল নয়, তাহলে তৃণমূল নয়। কিছু কিছু নেতা রয়েছে যাদের আবেগ, এই আবেগ নিয়ে খেলা করেছে, তাদের জন্য হয়তো আজকে এই কিছু কিছু নেতা, কিছু কিছু এক লাইন স্যার, এক লাইন স্যার, একটা নাম,
রামকে চোরকে না না অভিষেক অভিষেক চোর আমি বলছি বলুন কিছু না, কিছু বলুন না, অভিষেক ভাই, চোর, বলুন। ইন্দ্রজিৎ অভিষেক চোর। আমি বলছি এক মিনিট দেখেছি তাকে স্যার ইন্দ্রজিৎ এক লাইন তোমার চোখে কিছু কিছু নেতা আবেগ নিয়ে খেলা করেছে কর্মীদের এক মিনিট কিছু কিছু নেতা না যাদেরকে এখন তুলে ধরা হচ্ছে আচ্ছা, না, না, ক্ষমতার পরিবর্তন হয়েছে। তোমার চোখে তৃণমূলের সতীলক্ষ্মী নেতার নাম কি? এক লাইনে প্রচুর একটা লাইন, একটা নাম বলো না ভাই। মমতা বন্দ্যোপাধ্যায়। আচ্ছা, অভিষেক বন্দ্যোপাধ্যায় নয়। এক মিনিট, স্যার, আচ্ছা, না, না, একটা করে। শারদা, আমি বলছি অভিষেক চোর। আমি বলছি মমতা বন্দ্যোপাধ্যায় সাধু মেনে নিলাম, কিন্তু তুমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলতে পারলে না, তার মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় চোর নাকি না? কে চোর কে সাধু আপনারা প্রমাণ করতে পারছেন না। তোমার বাবার দাদু ছিল, তুমি প্রমাণ করতে পারবে? তোমার বাবার যে দাদু ছিল তুমি প্রমাণ করতে পারবে? আরে ভাই, একটা কথার উত্তর দাও। তাহলে এই ব্যাপারে তো সবাইকে জেলে ঢুকে দাও। তুমি অভিষেক বন্দ্যোপাধ্যায় জেলে ঢুকে দাও, তাহলে তুমি চোরের কিন্তু তার তো একটা প্রমাণ করতে হবে। শুনুন ময়ূক বাবু, সামনের মাসে রথযাত্রা আছে, আর সেই দিন একজন যাবে জেল যাত্রায়। পুজোর সময় সবাইকে শারদ শুভেচ্ছা, সেই দিন পিসিমণি যাবে হচ্ছে গারদ শুভেচ্ছা। আমি তো বলে দিয়েছি দুখানা জিনিস, দুটো পুজোয় দুজনকে ভেতরে দেওয়া হবে। কিন্তু একটা জিনিস আমি এখনো বুঝতে পারলাম না, যে এই যে অবজেকশন করলো ইন্দ্রজিৎ যে তৃণমূলের সবাই চোর নয়, এটা তো ভাবাবেগে আঘাত দিচ্ছেন আপনারা, শিশু মনে আঘাত। তাহলে সে তৃণমূল নয়। তৃণমূলে যদি চোর না হয় তাহলে সে তৃণমূল নয়। এটা সজলদার লাস্ট 30 সেকেন্ডস, মানে না না আপনিও কি মনে করেন তৃণমূলে সবাই চোর? আমি 100% আমি না না 100% ইন্দ্রজিৎকে আমি তো তৃণমূলে মনে করি না, এই চ্যানেলেও তো তৃণমূল হয়ে আসেনি। প্রহ্লাদ না না আমি বলছি ও প্রহ্লাদ কি আহ্লাদ আমি বলতে পারবো না, আমি জানি ব্যক্তিগতভাবে ও চোর না, কিন্তু এই কথাটা ও রিপাবলিক বাংলায় বলেছে ঠিক আছে, এর নিচে যেগুলো আপনারা এগুলো ইউটিউবে দেবেন ফেসবুকে দেবেন, তার নিচে এর নামে যে কমেন্টগুলো পড়বে সেই কমেন্টগুলো কিন্তু ওর বাড়ির লোককে দেখাতে পারবে না। ওর কমেন্টগুলো পাবলিক যা করবে নিচে যে আমি চোর না আমি সাধু, এর নিচেই যে লোকে লিখতে শুরু করবে সেই লেখাটা ও ওর বাড়ির লোককে ইন্দ্রজিৎ লাস্ট 30 সেকেন্ড, এই এত অপবাদ, এই এত অপমানের জন্য কি তোমার মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এত অপমানের জন্য দল যখন করেছি দলের যে এই যে বলছে না যে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরনের কমেন্ট, হ্যাঁ অবশ্যই কমেন্ট আসবে না, এর জন্য কি দায় মমতা বন্দ্যোপাধ্যায়? না না একদমই না, আমার তো মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায় তোমাকে কিন্তু তৃণমূল শ্রী পুরস্কার দেওয়া হবে না, মমতা বন্দ্যোপাধ্যায় সততার প্রতীক, এই নিয়ে কোনো সন্দেহ নেই, তাই বোধহয় আজকে তালিম চালান নিচে সেটা এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের নিয়ে কোনো আমি দর্শকদেরকে বলবো, আমি তৃণমূলের নেতাদেরকে বলবো যে এরাই কিন্তু তৃণমূলের ওই বাঁচাকুচা সম্পদ, যেভাবে পাল্টি খাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। আমি জানি না ইন্দ্রজিৎকে হয়তো কোনো সাংসদ বিধায়কও কোনোদিন করেনি, হয়তো এরপরে করতেও না, কিন্তু যাদের করেছে তারা যেভাবে পাল্টি খাচ্ছে তাদের থেকে ইন্দ্রজিৎরা অন্তত জান দিয়ে এখনো তৃণমূলটা করছে, মানে 1% তৃণমূল থাকলেও সেটাই ইন্দ্রজিৎরাই হয়তো এবার মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা করবে। এটা হয়তো এবার দেখতে হবে। একটা ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে, ডাইজেশন ঠিক রাখে। MDH সোয়াটিন আসল প্রোটিন।